শেখ হাসিনার বক্তব্য এখনো শুরু হয়নি, কিন্তু এরই মধ্যে দিল্লি বলে দিল এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো রকম সম্পর্ক নেই। খেয়াল করুন, কথাটা অনুষ্ঠান শুরু হওয়ার পরে নয়, এই স্বীকারোক্তি বক্তব্য কিন্তু আগেই বলা হবে। কারণ দিল্লি বুঝেছে 5 আগস্টের এই আয়োজন শুধু একটি নিছক সংবাদ সম্মেলন নয়, বরং শেখ হাসিনা কি বলবেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে তিনি কোথা থেকে বলছেন এবং সেই বক্তব্যের রাজনৈতিক দায় শেষ পর্যন্ত কার ঘাড়ে পড়ছে। বাংলাদেশ জানতে চেয়েছিল ভারতের অবস্থান তাহলে কি। দিল্লি উত্তর দিয়েছে, আয়োজক একটি বেসরকারি প্রতিষ্ঠান, ভারত সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কূটনীতির ভাষায় এর অর্থ খুব পরিষ্কার, দিল্লির অনুষ্ঠান বন্ধ হচ্ছে না, আবার শেখ হাসিনার পাশেও দাঁড়াচ্ছে না নয়াদিল্লি। আর আমার মনে হচ্ছে এখানেই ঠিক আসল খবরটি লুকিয়ে রয়েছে। সেটা কি? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, প্রথম কলকাতার বিশ্লেষণধর্মী আয়োজন, প্রাসঙ্গিক প্রসঙ্গ। আমি সুব্রত আচার্য, প্রতিদিনকার মতো আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বুঝবো শেখ হাসিনার ঘোষিত বক্তব্যের আগেই কেন দূরত্ব তৈরি করলো নয়াদিল্লি, ঢাকার চাপ কতটা এলো, আর এই বিতর্কে শেখ হাসিনা লাভই বা কতটা। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া 5 আগস্টের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সজীব ওয়াজেদ জয় কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছেন শেখ হাসিনা ভারতীয় সময় সন্ধে 6টায় যুক্ত হবেন, আর এই অনুষ্ঠান ছড়ানো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তার অভিযোগ। তবে তার এই অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ তিনি ফেসবুক পোস্টে দিতে পারেননি। আর এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম বলছেন, পলাতক অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক বক্তব্যের কারণে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে বাধাগ্রস্ত হোক ঢাকা তা কখনোই চায় না। তার সোজা প্রশ্ন, এই আয়োজনের বিষয়ে ভারতের অবস্থান ঠিক কি? আর সেই প্রশ্নের উত্তর দিল্লি এড়িয়ে গেল না। দিল্লি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছেন অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করেছে, ভারত সরকারের সঙ্গে এর কোনো যোগ নেই। দিল্লি আসলে মাঝখানে একটি নিরাপদ জায়গা বেছে নিয়েছে। তারা এই অনুষ্ঠানের স্বাধীনতা নিয়ে হাত দিল না, যেমন তেমনি এর রাজনৈতিক দায়ও নিজেদের কাঁধে তুলল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দূরত্ব ঘোষণা করেই কি দিল্লি সত্যিই দায় এড়াতে পারবে? আমার মতে এই দায় দিল্লি এড়াতে পারবে না, কারণ শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। ভারত সেই অনুরোধ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে কয়েক দফা জানিয়েছে, কিন্তু প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি নয়াদিল্লি। আর এই অবস্থায় দিল্লির একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলে, অর্থাৎ শেখ হাসিনা বক্তব্য রাখলে আইনিভাবে সেটি বেসরকারি আয়োজন হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশ সেটিকে ভারতের ভূখণ্ড ঘিরে তৈরি হওয়া একটি বার্তা হিসেবেই দেখবে। আর এই জায়গায় ঢাকা দিল্লির সম্পর্ক খুবই সংবেদনশীল। দুই দেশ এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচনের পর সেদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার তৈরি হয়েছে। ভারতও এই নতুন সরকারের সঙ্গে কাজ করছে এবং কাজ করার বার্তাও দিচ্ছে। ঠিক সেই সময়ে শেখ হাসিনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হলে ঢাকা বলবে একদিকে সম্পর্ক মেরামতের কথা, আর অন্যদিকে ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ কেন তৈরি হচ্ছে। আর তাই দিল্লিও আগে থেকেই নিজেদের সীমারেখা এঁকে দিল। তবে এই সীমারেখা তৈরি করলেই কি দিল্লি তার দায় এড়াতে পারবে? প্রশ্ন আপনাদের কাছে। এবার আমরা 2 বছর পিছিয়ে যাই। মনে পড়ে সেই উত্তাল 2024-এর 5 আগস্টের কথা। ব্যাপক ছাত্র ও জনবিক্ষোভের মুখে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতন ঘটে 5 আগস্ট। তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিলেন। রাষ্ট্রপুঞ্জের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 1400 জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল গোটা বাংলাদেশে। নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও গুরুতর
অভিযোগ সামনে আনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে হওয়া বিচার এবং রায় প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, গোটা প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে 2 বছর পর এসে আসল ছবিটা কি? বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। দলের বহু নেতা দেশের বাইরে রয়েছেন, সংগঠনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, 2024 সালের ঘটনা প্রবাহ এবং দীর্ঘ শাসনকালের ভুল নিয়ে শেখ হাসিনা কিংবা তার দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য আত্মসমালোচনামূলক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তাই শেখ হাসিনা এই 5 আগস্টে যতই ঝাঁঝালো বক্তব্য রাখুন না কেন, তাতে দলের সমর্থকরা উৎসাহিত হবেন ঠিকই, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ আদৌ খুলবে কিনা সেটা নিয়ে কিন্তু ঘোরতর সন্দেহ রয়েছে। কারণ একটি বক্তব্য দিয়ে যেমন সংগঠনও ফেরে না এবং মানুষের আস্থাও নয়। এর জন্য প্রয়োজন অতীতের দায় স্বীকার, নেতৃত্বের পরিবর্তন এবং দেশের ভেতরে রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং নতুন প্রজন্মের কাছে স্পষ্ট কর্মপরিকল্পনা। শেখ হাসিনার এখন সবচেয়ে বড় সমস্যা দিল্লি তাকে কতটা জায়গা দিল সেটি নয়, বরং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মাটিতে তার রাজনীতির জায়গা কতটা অবশিষ্ট রয়েছে। তবে এই বিতর্কে বর্তমান বাংলাদেশের সরকারেরও ঝুঁকি রয়েছে। সেটা কি? শেখ হাসিনার প্রতিটি বক্তব্যকে যদি ঢাকা ভারত বাংলাদেশের সম্পর্কের সংকট বানিয়ে ফেলে, তাহলে তাকেই প্রয়োজনের তুলনায় বেশি রাজনৈতিক গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হবে। ক্ষমতার বাইরে থাকা একজন নেত্রী আবার আলোচনার কেন্দ্রে চলে আসবেন। তাই ঢাকার সামনেও পথ দুটি। সেটি কি? কূটনৈতিকভাবে ভারতকে উদ্বেগ জানানো অবশ্যই তাদের অধিকারের মধ্যেই পড়বে, কিন্তু দেশের ভেতরে হাসিনার বক্তব্যের মোকাবেলা করতে হবে তথ্য, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক সক্ষমতা দিয়ে, শুধু বক্তব্য বন্ধ করার দাবি তুলে নয়। আর শেষ কথা, সেটি খুবই সরল। 5 আগস্টের অনুষ্ঠান শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এটি তার রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা মাত্র। দিল্লির বিবৃতি শেখ হাসিনার প্রতি সমর্থন নয়, এটি দিল্লির দায় থেকে কৌশলে একটু দূরত্ব বজায় রাখা। আর ঢাকার আপত্তি শুধু একটি অনুষ্ঠান ঘিরে নয়, বরং তাদের আসল উদ্বেগ ভারতে থাকা শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে প্রভাব তৈরির সুযোগ পাচ্ছেন কিনা। তাই শেখ হাসিনা কি বলবেন সেটি অবশ্যই খবর হবে, কিন্তু কিভাবে বাংলাদেশে নিজেদের রাজনৈতিক জায়গা ফেরাবেন তার উত্তর এখনো অস্পষ্ট। ক্ষমতা হারিয়েও তিনি আলোচনায় রয়েছেন, কিন্তু আলোচনায় থাকা এবং রাজনৈতিকভাবে ফিরে আসা দুটো এক বিষয় নয়। এই পার্থক্যটি সম্ভবত 5 আগস্টের সবচেয়ে বড় সত্য। প্রিয় দর্শক, এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।